অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। সেই সঙ্গে আশা করছি তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করছো এবং মন দিয়ে লেখাপড়া করছো। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে জানাই স্বাগতম। আমার আজকের পাঠ শ্রেণী অষ্টম, বিষয় বাংলা প্রথম পত্র, গদ্য, পাঠ শিরোনাম সুখী মানুষ। শিক্ষার্থীরা, গত ক্লাসে অতিথি স্মৃতি গল্পটি পড়ানো হয়েছিল। গল্পটি থেকে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন বাড়ির কাজ ছিল। আশা করি সবাই বাড়ির কাজ করেছো। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: মমতাজউদ্দিন আহমদ সম্পর্কে জানতে পারবে, অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থবিত্তের কুফল জানতে পারবে, প্রকৃত সুখী মানুষের স্বরূপ ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে, সৎ ও নৈতিকতার পথে চলতে অনুপ্রাণিত হবে। শিক্ষার্থীরা, এখানে দেখো, তোমাদের একটি ছবি দেখানো হচ্ছে। ছবিটি হচ্ছে নাট্যকার ও নাট্য অভিনেতা মমতাজউদ্দিন আহমদের। তিনি বাংলাদেশের একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। লেখক পরিচিতি। শিক্ষার্থীরা, তোমাদের বহু নির্বাচনী ও জ্ঞানমূলক প্রশ্নের সুবিধার জন্য আমরা মমতাজউদ্দিন আহমদের পরিচিতি জানব। জন্ম 1935 সালের পশ্চিমবঙ্গের মালদহ জেলায় মমতাজউদ্দিন আহমদ জন্মগ্রহণ করেন। শিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশা: বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে সরকারি কলেজে তিনি দীর্ঘদিন অধ্যাপনা করেন এবং 1992 সালে অবসর গ্রহণ করেন। পুরস্কার: তিনি শিশু একাডেমি, বাংলা একাডেমি, 21শে পদক সহ বিভিন্ন সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। বিশেষ পরিচিতি: নাট্যকার ও নাট্যাভিনেতা হিসেবে মমতাজউদ্দিন আহমদ বাংলাদেশের একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। শিক্ষার্থীরা, তোমাদের সামনে মমতাজউদ্দিন আহমদ রচিত উল্লেখযোগ্য রচনার ছবি তুলে ধরা হয়েছে। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে নাটক স্বাধীনতা আমার স্বাধীনতা, সাতঘাটের কানাকড়ি, এছাড়াও রয়েছে রাজা অনুসারের পালা, আমাদের শহর, হাস্য লাস্য ভাষ্য। এছাড়াও তার রচিত প্রবন্ধ গবেষণা, বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত ইত্যাদি। এছাড়াও তিনি লিখেছেন গল্প, উপন্যাস ও সরস রচনা। শিক্ষার্থীরা, আজ আমরা শুরু করতে যাচ্ছি মমতাজউদ্দিন আহমদ রচিত নাটিকা সুখী মানুষ। আমরা নাটিকাটির
চরিত্র পরিচিতি জানব, অর্থাৎ নাটিকাটির মধ্যে কি কি চরিত্র রয়েছে। প্রথমে রয়েছে মোড়ল, যার বয়স হচ্ছে 50। শিক্ষার্থীরা, আমি আবার বলছি, সুখী মানুষ নাটিকাটির প্রথম চরিত্র হচ্ছে মোড়ল, যার বয়স হচ্ছে 50। নাটিকায় মোড়ল অত্যাচারী ও নিপীড়ক চরিত্র। সুবর্ণপুরের মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ ও নিঃস্বপ্রায়। লোভের বশবর্তী হয়ে সে দরিদ্র গ্রামবাসীর গরু, ধান ও অন্যান্য সম্পদ লুট করেছে। তার আগ্রাসন থেকে নিজেদের মধ্যে মামাতো ভাই হাসু ও রেহাই পায়নি। এই গল্পে মোড়ল চরিত্রটি মূলত একটি লোভী চরিত্র, শঠ, নিপীড়ক ও শোষণের প্রতিরূপ। এরপর হচ্ছে কবিরাজ, যার বয়স 60 বছর। কবিরাজ মোড়লের চিকিৎসায় নিয়োজিত। নাটিকায় মূল ভাবনা প্রকাশের সহায়ক চরিত্র হিসেবে কবিরাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষত মোড়লের চিকিৎসার পথ্য হিসেবে সুখী মানুষের জামা সংগ্রহের নির্দেশ সেই দিয়েছে। পরবর্তী চরিত্র হচ্ছে হাসু, যার বয়স হচ্ছে 45, এবং রহমত, যার বয়স হচ্ছে 20 বছর। এই চরিত্রদ্বয় মোড়ল কর্তৃক নিয়োজিত ও শোষিত। এর মধ্যে হাসু মোড়লের মামাতো ভাই, রহমত আলী তার বিশ্বস্ত ও অনুগত চাকর। এদের মধ্যে মানবিকতার দিকটি ফুটে উঠেছে। মোড়ল কর্তৃক অত্যাচারিত হয়েও মোড়লের অসুস্থতার সময় তারা মোড়লের পাশে এসে দাঁড়িয়েছে, তার অসুস্থতার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। নাটিকাটির সর্বশেষ চরিত্র হচ্ছে লোক, অর্থাৎ যাকে এই নাটিকায় সুখী মানুষ বলা হয়েছে। তার বয়স হচ্ছে 40 বছর। সহজ ও সরল জীবনযাপনকারী কর্মঠ এই কাঠুরে এই নাটিকায় সুখী মানুষ হিসেবে উপস্থাপিত হয়েছে। দরিদ্র হলেও সে সুখী, তার কিছুই নেই, কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও নেই তার। এ কারণেই সে সুখী মানুষ। সম্পদ নেই বিধায় তার চোরের হাত থেকে পাহারা দেওয়ার মতো কিংবা হারানো উৎকণ্ঠাও নেই তার। এই চরিত্রটির মধ্যে দিয়ে সুখী মানুষের বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীরা, আজ আমরা শুরু করছি সুখী মানুষ নাটিকাটি, যা তোমাদের বার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত, এবং এই নাটিকাটি আজ পুনরালোচনা করছি। শিক্ষার্থীরা, তোমরা কি নাটক আর নাটিকার মধ্যে পার্থক্য জানো? নাটক অবশ্যই সেখানে অভিনেতা অভিনেত্রী থাকবে এবং সেটা মঞ্চে অভিনীত হবে। নাটকের চাইতে নাটিকা হচ্ছে ক্ষুদ্র পরিসরে এবং সেখানে স্বল্প সংখ্যক
অভিনেতা নেত্রী থাকে। সুখী মানুষ নাটিকার মূল বক্তব্যটি আমি তোমাদের সামনে উল্লেখ করছি। সুখী মানুষ নাটিকাটি একজন অত্যাচারী মোড়লের কাহিনী নিয়ে রচিত। মোড়ল মানুষকে ঠকিয়ে মানুষের মনে কষ্ট দিয়ে ধনী হয়েছে। সে এখন অসুস্থ, তার মনে শান্তি নেই। চিকিৎসক বলেছেন, কোনো সুখী মানুষের জামা গায়ে দিলেই শুধু মোড়লের অসুস্থতা কেটে যাবে। কিন্তু 5 গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না। অবশেষে একজনকে পাওয়া গেল, যে নিজের শ্রমে উপার্জিত আয় দিয়ে কোনোভাবে জীবিকা নির্বাহ করে সুখে দিনাতিপাত করছে। সে সুখে ঘুমাতে পারে, কারণ তার কোনো সম্পদ নেই। ফলে তার কোনো চোরের ভয় নেই। সে একজন প্রকৃত সুখী মানুষ। কিন্তু মুশকিল হলো, এই সুখী মানুষের কোনো জামা নেই। অতএব মোড়লের সমস্যার সমাধান হলো না। এখানে লেখকের বক্তব্য স্পষ্ট যে অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থবিত্তই মানুষের অশান্তির মূল কারণ। আর সৎ পথে পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করলেই জীবনে শান্তি মেলে। শিক্ষার্থীরা, তোমরা সুখী মানুষ নাটিকাটি অবশ্যই রিডিং পড়বে। আমাদের বিদ্যালয় খোলা থাকলে অথবা বিদ্যালয় কার্যক্রম চললে আমরা এই নাটিকাটি শ্রেণীতে অভিনয়ের মাধ্যমে তুলে ধরতে পারতাম। তোমরা অবশ্যই রিডিং পড়বে এবং এই নাটিকাটির মাধ্যমে তোমরা শিক্ষা গ্রহণ করবে যে নীতিহীন পথে সম্পদ উপার্জনের পথ পরিহার করাই উত্তম। অর্থাৎ সৎ পথে নিজ পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করলেই জীবনে শান্তি পাওয়া যায়। গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থীরা, সুখী মানুষ নাটিকাটির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। এই বিষয়গুলো তোমরা বিশ্লেষণ করতে পারলে তোমাদের সৃজনশীল প্রশ্নের অর্থাৎ অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে। গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে প্রথমটি হচ্ছে অর্থ সম্পদ ও সুখের মধ্যে পার্থক্য। অর্থ সম্পদ ও সুখের মধ্যে পার্থক্য এই নাটিকায় সুস্পষ্টভাবে বিদ্যমান। অর্থ সম্পদের অধিকারী মাত্রই যে সুখী মানুষ, তার কোনো নিশ্চয়তা নেই। অর্থ সম্পদ মানুষের জন্য অবারিত সুখ ভোগের দরজা খুলে দিতে পারে, কিন্তু সুখের নিশ্চয়তা দিতে পারে না। সুখ এক ধরনের মনস্তাত্ত্বিক বিষয়। বৈষয়িক অর্থ সম্পদের লোভ সুখ অর্জনের ক্ষেত্রে প্রায়শই প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। নাটিকায় মোড়ল চরিত্রের মধ্য দিয়ে এই দিকটি ফুটে উঠেছে। মোড়লের সীমাহীন লোভ তাকে অত্যাচারের দিকে ঠেলে দেয়। গ্রামের অসাধারণ মানুষের সম্পদ কেড়ে নিয়েও সে সুখী হতে পারেনি। সুখী হওয়া তো দূরের কথা, অঢেল সম্পদের বিনিময়ে সে সুখী মানুষের জামা ক্রয় করতে পারেনি। পক্ষান্তরে দরিদ্র লোকটি নিঃস্ব হয়েও সুখী মানুষ। কষ্টার্জিত অর্থ ও
শ্রমসাধ্য উপার্জন দিয়ে তার যেটুকু আয় হয় তা দিয়ে তার দিন চলে যায়। বস্তুত নির্লোভ এবং যা আছে তা নিয়ে তৃপ্ত হওয়ায় সে সুখী মানুষ। পরবর্তী দিকটি হচ্ছে অত্যাচার ও লোভের কুফল। শিক্ষার্থীরা, আমি দুঃখিত, এখানে অত্যাচার বানানটিতে ভুল আছে, তোমরা শুদ্ধ করে নিও। অত্যাচার ও লোভ মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে। অত্যাচারী ব্যক্তিকে একদিন না একদিন অত্যাচারের কুফল ভোগ করতেই হয়, আর লোভ মানুষকে পাপের পথে ঠেলে দেয়। এই পাপই লোভীর জীবনে ধ্বংস ডেকে আনে। এজন্যই কথায় বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। নাটিকায় মূলত মোড়ল চরিত্রের মধ্য দিয়ে অত্যাচার ও লোভের কুফল তুলে ধরা হয়েছে। লোভে বশীভূত হয়ে সে গ্রামের মানুষকে জ্বালিয়েছে। এর এটা কেড়ে, ওর ওটা কেড়ে সে সম্পদের পাহাড় গড়েছে। অন্তিমে সীমাহীন শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভুগেছে সে। শিক্ষার্থীরা, আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ের শেষটি হচ্ছে সুখী মানুষের বৈশিষ্ট্য। সুখ একটি মনস্তাত্ত্বিক বিষয়। নির্ধন মানুষও সুখী হতে পারে, আবার কেউ কেউ প্রভূত সম্পদের অধিকারী হয়েও সুখী, অর্থাৎ সুখ নামক অধরা হরিণের ছোঁয়া নাও পেতে পারে। রচনায় সুখী মানুষের কতিপয় বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছে। যেমন, সুখী মানুষ নির্লোভ জীবনযাপন করে, তার যা আছে তা নিয়েই সে তৃপ্ত থাকে। অপ্রাপ্তির হাহাকার বলতে তার জীবনে কিছু নেই। নাটিকার দরিদ্র মানুষটি সুখী, সে নির্লোভ ও তৃপ্ত মানুষ। এ কারণে দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। আলোচ্য নাটিকায় এই চরিত্রের মধ্যে দিয়ে সুখী মানুষের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ এবং নিজেরা বিশ্লেষণ করতে পারবে, এবং অবশ্যই তোমাদের অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তরে সহায়তা করবে। বাড়ির কাজ। শিক্ষার্থীরা, তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন বাড়ির কাজ রইল। তোমাদের পাঠ্য বইয়ের 2 নং সৃজনশীল প্রশ্ন। উদ্দীপকটি হচ্ছে, সেলিম সাহেব নানা উপায়ে নানা পন্থায় সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। নদীর পাড় ভেঙে পড়ার মতো ইদানিং বিভিন্ন অজুহাতে সে পাহাড়ের বিরাট বিরাট অংশ হাতছাড়া হয়ে যাচ্ছে। রাতে দুশ্চিন্তায় ঘুম হয় না। তার মনে হচ্ছে, যাকে তিনি একসময় সুখের উৎস ভেবেছিলেন তাই হয়ে উঠেছে এখন অসুখের মূল কারণ। ভাঙন যেভাবে লেগেছে তাতে বোঝা যাচ্ছে পাপের ধন প্রায়শ্চিত্তেই যাবে। শিক্ষার্থীরা, উদ্দীপকের আলোকে ক নং প্রশ্ন হচ্ছে, নাট্যকার মমতাজউদ্দিন আহমদ এর পেশাগত পরিচয় কি? নাট্যকার মমতাজউদ্দিন আহমদের পেশাগত জীবনে একজন অধ্যাপক ছিলেন। খ নং প্রশ্ন হচ্ছে, হাসু মোড়লের আত্মীয় হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে কেন? মোড়লের অন্যায় কাজকর্ম সমর্থন করতে পারে না বলেই হাসু মোড়লের ফুফাতো ভাই হওয়া সত্ত্বেও মোড়লের অকল্যাণ কামনা করে।
গ নং প্রশ্ন হচ্ছে, নীতিহীন পথে সম্পদের মালিক হওয়ার দিক থেকে মোড়ল চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, সুখী মানুষ নাটিকায় মোড়ল এক অত্যাচারী ও অসাধু চরিত্র। মানুষকে ঠকিয়ে সে অর্থ সম্পদের মালিক হয়েছে। মানুষের প্রতি তার কোনো মমত্ববোধ নেই। অপরদিকে উদ্দীপকে আমরা পেয়েছি অর্থ সম্পদের মোহই সেলিম সাহেবের মধ্যে নির্মমভাবে দেখা দিয়েছে। তারা উভয়েই জীবনে অতিরিক্ত সম্পদ নিয়ে অশান্তিতে নিমজ্জিত হয়েছেন, অর্থাৎ তারা উভয়েই নীতিহীন পথে সম্পদের মালিক হওয়ার মোড়ল চরিত্র এবং সেলিম সাহেবের মধ্যে সাদৃশ্য রয়েছে। শিক্ষার্থীরা, উদ্দীপকের আলোকে আমাদের ঘ নং প্রশ্ন হচ্ছে, মোড়ল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রে গাঁথা। উক্তিটি বিশ্লেষণ করো। মোড়ল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন, আর তা হলো অনৈতিকভাবে উপার্জিত সম্পদ। অর্থাৎ তারা দুজনেই অনৈতিকভাবে বা অনৈতিক পন্থায় সম্পদ উপার্জন করেছে। তাই এই দিকের বিবেচনার দিক বলা যায় মন্তব্যটি যথার্থ। শিক্ষার্থীরা, তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়ম অবশ্যই জানো। গ নং প্রশ্নে 3টি প্যারা করবে এবং ঘ নং প্রশ্নের উত্তরে 4টি প্যারা করবে। তোমরা পাঠ্য বইয়ের সহায়তায় সুন্দর করে বাড়ির কাজটি করবে। সবাই ভালো থেকো, নিয়মিত লেখাপড়া করবে। আগামী ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ।